আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যা নিয়ে হয়তো আমাদের সবাইকেই দিনের কোনো না কোনো সময় ভাবতে হয়। আম, আমরা সবাই সফল হতে চাই, জীবনে অনেক টাকা জমাতে চাই, সমাজে একটা শক্ত অবস্থান তৈরি করতে চাই, তাই না? হ্যাঁ, একদম। এটা খুবই সাধারণ একটা চাওয়া। ঠিক। ছোটবেলা থেকেই কিন্তু আমাদের চারপাশে সাফল্যের একটা নির্দিষ্ট ছবি এঁকে দেওয়া হয়। অনেক টাকা, দারুণ একটা ক্যারিয়ার, বিলাসবহুল জীবন আর সবার কাছে পরিচিতি। আমাদের শেখানো হয় যে এই সব কিছু অর্জন করতে পারলেই জীবন পুরোপুরি সার্থক। মানে একটা চেকলিস্ট ধরিয়ে দেওয়া হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক একটা চেকলিস্টের মতোই। কিন্তু আজ আমরা যে বিষয়টির গভীরে যাব, তা এই পুরো ধারণাকেই একেবারে উল্টে দিতে পারে। আজকের এই গভীর বিশ্লেষণের লক্ষ্য বা মিশনটি হল স্টিভেন বার্টলেটের লেখা হ্যাপি সেক্সি মিলিয়নের বইটির মূল বক্তব্যগুলো নিয়ে খুব গভীরে গিয়ে আলোচনা করা। দারুণ একটা বই। আহ, আমরা বেশ কিছু চমৎকার সোর্স থেকে, মানে স্মার্ট বুক নোটস, সো ব্রিফ, উইজিলেট এবং মেসেজ.com-এর মতো মাধ্যম থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে আজকের আলোচনাটি সাজিয়েছি। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক। এই যে ধারণাটি আমরা যুগের পর যুগ লালন করে আসছি যে সম্পদ আর খ্যাতি হলো সুখের চাবিকাঠি, এই বইয়ের মতে এটি আসলে একটি বিরাট মিথ্যা বা বিগ লাই। বিষয়টা সত্যি অবাক করার মতো। আর এই বইয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হল কথাগুলো এমন একজন মানুষের মুখ থেকে আসছে যিনি নিজেই খুব অল্প বয়সেই এই তথাকথিত সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছেছিলেন। স্টিফেন বার্টলেট, তাই না? হ্যাঁ, স্টিভেন বার্টলেট মাত্র ২৫ বছর বয়সেই একটি বিশাল কোম্পানির সিইও হন এবং একজন মিলিয়নেয়ার বা কোটিপতিতে পরিণত হন। মানে সমাজের চোখে তার জীবনটা ছিল আক্ষরিক অর্থেই নিখুঁত। কিন্তু বইটিতে তিনি তার জীবনের একটা খুব বাস্তব এবং মর্মান্তিক মুহূর্তের কথা শেয়ার করেছেন। আচ্ছা। তিনি বর্ণনা করেছেন, একদিন তিনি তার বিশাল কোম্পানির বোর্ডরুমে বসেছিলেন। ব্যাংক অ্যাকাউন্টে তখন তার মিলিয়ন মিলিয়ন ডলার, বাইরে দামি গাড়ি, ম্যাগাজিনের প্রচ্ছদে তার ছবি। অনেকেই হয়তো ভাবতে পারেন ওই মুহূর্তে তার তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হওয়ার কথা। মানে সব তো পেয়েই গেছেন। ঠিক তাই। কিন্তু মজার ব্যাপার হল, তিনি নিজেই উপলব্ধি করেছিলেন যে তিনি আসলে ভেতর থেকে পুরোপুরি শূন্য এবং ভীষণ অসুখী। বাপরে, এটা তো রীতিমতো শকিং একটা ব্যাপার। একদম। আজকের এই বিশ্লেষণটি আমরা কেবল কিছু নতুন তথ্য জানার জন্য করছি না, বরং এই তথ্যগুলো কেন আমাদের দীর্ঘদিনের মানসিকতায় একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারে তা অনুধাবন করাই আমাদের মূল উদ্দেশ্য। কারণ আমরা যখন বুঝতে পারব যে এতদিন আমরা সুখের ভুল সংজ্ঞার পেছনে ছুটছিলাম, ঠিক তখনই আমরা জীবনের সত্যিকারের অর্থ খোঁজার পথে পা বাড়াতে পারব। ওই বোর্ডরুমের গল্পটা সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো, কারণ এটি আমাদের সেই প্রচলিত বিভ্রমটাকে ভেঙে দেয়। আমরা অনেকেই মনে করি যে সুখ হচ্ছে ভবিষ্যতের কোনো একটা গন্তব্য। হ্যাঁ, গন্তব্য হিসাবেই দেখি আমরা। আমাদের মাথার ভেতরে সবসময় একটা যদি এবং তবে, মানে একটা ইফ দেন সমীকরণ চলতে থাকে। যেমন, যদি আমি এই প্রমোশনটা পাই তবেই আমি সুখী হব। অথবা যখন নিজের একটা বিশাল বাড়ি হবে তখন আর জীবনে কোনো দুঃখ থাকবে না। একদম। বা যদি আমি ওই নিখুঁত চাকরিটা পেয়ে যাই তবেই জীবনের সব শূন্যতা পূরণ হয়ে যাবে। আমরা যেন সুখটাকে সবসময় একটা শর্তের বেড়াজালে আটকে রাখি। বর্তমানের ছোট ছোট আনন্দগুলোকে পুরোপুরি পাশ কাটিয়ে সবসময় ভবিষ্যতের কোনো বড় অর্জনের দিকে তাকিয়ে থাকি। আমাদের মনে হয় যেন ওই মাইল ফলকটা ছুঁতে পারলে জাদুর মতো জীবনের সব হতাশা দূর হয়ে যাবে। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল এই যে ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকার প্রবণতা, একে মনোবিজ্ঞানের ভাষায় খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। আচ্ছা, সেটা কিভাবে? বইটিতে এই বিষয়টি নিয়ে বেশ গভীরভাবে আলোচনা করা হয়েছে। সুখ কোনোভাবেই ভবিষ্যতের গন্তব্য হতে পারে না। সুখ এমন কোনো ট্রেনের স্টেশন নয় যে সেখানে পৌঁছানোর পর মানুষ বলতে পারবে, এই তো আমি সুখে পৌঁছে গেছি, এবার আমি এখানেই থাকব। হ্যাঁ, ট্রেনের স্টেশনের উপমাটা দারুণ। মানুষের মনস্তত্ত্বে হেডনিক অ্যাডপ্টেশন বলে একটি বিষয় কাজ করে। এর মানে হল, আমাদের জীবনে যতই বড় কোনো ইতিবাচক ঘটনা ঘটুক না কেন, একটা নির্দিষ্ট সময় পর আমাদের মন সেই নতুন পরিস্থিতিতে অভ্যস্ত হয়ে যায়। মানে নতুন বিষয়টা নতুন থাকে না। ঠিক। এবং আমরা আবার আমাদের আগের মানসিক অবস্থায় ফিরে আসি। যদি কেউ সব সময় ভবিষ্যতের কোনো অর্জনের মাঝে সুখ খুঁজতে থাকে, তাহলে তার সেই খোঁজ কখনই শেষ হবে না। কারণ নতুন তো আবার নতুন কিছু চাইবে। একদম তাই। মানব মন স্বভাবতই একটার পর একটা নতুন লক্ষ্য তৈরি করে নেয়। আজ যে জিনিসটা পাওয়ার জন্য মানুষ মরিয়া হয়ে আছে,
কাল সেটা পেয়ে যাওয়ার পর অবচেতনভাবেই মনে হবে, আচ্ছা এটা তো পেলাম, এরপর কি? এরপর কি, এই প্রশ্নটাই বোধহয় কাল হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এই যে অবিরাম ছুটে চলা, এটি মানুষকে কখনোই সত্যিকারে তৃপ্তি দিতে পারে না। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, তাহলে কি জীবনে বড় কোনো স্বপ্ন দেখা বা লক্ষ্য নির্ধারণ করা ভুল? না না, মোটেও তা নয়। কারণ দেখুন, একজন মিলিয়নেয়ারের মুখে টাকা বা অর্জন দিয়ে সুখ কেনা যায় না, এই কথাটা হয়তো খুব সহজেই মানিয়ে যায়। কিন্তু সাধারণ মানুষের কথা যদি ভাবি, যে মানুষটা মাসের শেষে বাসা ভাড়া দিতে হিমশিম খাচ্ছে, সন্তানের স্কুলের বেতন দিতে গিয়ে যার কপালে চিন্তার ভাঁজ পড়ছে, তার কাছে তো টাকাই সবচেয়ে বড় সমাধান, তাই না? অবশ্যই। এই বইটা কি সেই সাধারণ মানুষের দৈনন্দিন বাস্তবতার কথা ভেবেছে? এটি একটি অত্যন্ত যৌক্তিক এবং চমৎকার প্রশ্ন, এবং বইটিও কিন্তু এই বাস্তবতাকে অস্বীকার করেনি। টাকা যে আমাদের ব্যবহারিক জীবনের অনেক বড় বড় সমস্যার সমাধান করতে পারে, তা পুরোপুরি সত্য। সেটাই তো বাস্তব। যার কাছে খাবার কেনার টাকা নেই বা যে বাসা ভাড়া দিতে পারছে না, তার কাছে টাকা শুধু কাগজ নয়, টাকা হলো তার নিরাপত্তা। টাকা তাকে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। ঠিক। কিন্তু বিষয়টা হলো একটা নির্দিষ্ট সীমার পর টাকার প্রভাব নিয়ে। গবেষণায় দেখা যায়, যখন একজন মানুষের জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ হয়ে যায়, মানে যখন তার আর বেঁচে থাকার জন্য প্রতিদিনের লড়াইটা করতে হয় না, ঠিক তারপর থেকে টাকার সাথে সুখের আর কোনো সরাসরি সম্পর্ক থাকে না। আচ্ছা, মানে বেসিক নিডস পূরণ হওয়ার পরের কথা বলা হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ কারো ব্যাংক ব্যালেন্স ১০ লাখ থেকে বেড়ে ১ কোটি হলে তার সুখ ঠিক সমানুপাতিক হারে ১০ গুণ বেড়ে যাবে না? টাকা মানুষকে আরাম দিতে পারে, কিন্তু ভেতরের শূন্যটা পূরণ করতে পারে না। হ্যাঁ, এবার বিষয়টা অনেকটা পরিষ্কার হলো। প্রতিদিনের জীবনের একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে যদি বিষয়টা বোঝার চেষ্টা করি, ধরা যাক কারোর অনেক দিনের স্বপ্ন সে বাজারের সবচেয়ে দামি এবং আধুনিক স্মার্টফোনটি কিনবে। খুব পরিচিত একটা দৃশ্য। সেই ফোনটি কেনার জন্য সে হয়তো মাসের পর মাস টাকা জমায়, অনেক শখ বিসর্জন দেয়। যেদিন ফোনটি হাতে আসে, সেদিন আনবক্স করার সময় তার যে ডোপামিন রাশ বা উত্তেজনা থাকে, তা সত্যি দেখার মতো। তখন মনে হয় যেন দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। একদম। কিন্তু এক সপ্তাহ বা এক মাস পর কি হয়? সেই একই ফোনের প্রতি তার আর কোনো বিশেষ আবেগ থাকে না। এটি তখন প্রতিদিনের সাধারণ একটা বস্তুতে পরিণত হয়, যেটা হয়তো বিছানায় অবহেলায় পড়ে থাকে। ঠিক তাই। টাকার ক্ষেত্রে বা দামি গাড়ি বাড়ির ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এমনই কাজ করে, তাই না? একদম ঠিক। আর এর সাথে আরেকটা অন্ধকার দিকও জড়িত। এই অবিরাম টাকার পাহাড় গড়ার ইঁদুর দৌড়ে নামতে গিয়ে মানুষ অনেক সময় তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো হারিয়ে ফেলে। ইঁদুর দৌড় বা র্যাট রেস, এটা তো এখন সব জায়গায়। আমরা যদি চারপাশে তাকাই, তাহলে এমন অনেক সফল মানুষের দেখা পাব, যারা তাদের জীবনের সব আর্থিক লক্ষ্য পূরণ করেছেন। তারা হয়তো সমাজের চোখে চূড়ান্ত সফল একজন আইডল, কিন্তু এই আর্থিক লক্ষ্য পূরণ করতে গিয়ে তারা কি বিসর্জন দিয়েছেন? সেটাই তো বড় প্রশ্ন। হয়তো তারা নিজেদের শারীরিক স্বাস্থ্য নষ্ট করেছেন, মানসিক শান্তিতে আর ঘুমাতে পারেন না, কিংবা পরিবার ও কাছের মানুষদের সাথে তাদের সম্পর্কগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আহারে। এখন প্রশ্ন হল যে অর্থের বিনিময়ে একজন মানুষের রাতের ঘুম কেড়ে নেয় বা পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলে, সেই অর্থ কি আসলেই কোনো কাজে আসে? না, আসলেও কোনো কাজে আসে না। প্রকৃত সম্পদ মানে কেবল ব্যাংক ব্যালেন্স নয়। প্রকৃত সম্পদ তৈরি হয় ভালো মানসিক স্বাস্থ্য, চারপাশের মানুষের সাথে সুস্থ ও সুন্দর সম্পর্ক এবং ব্যক্তিগত বিকাশের সমন্বয়ে। এই তিনটির কোনো একটি যদি বাদ পড়ে যায়, তাহলে শুধু টাকা দিয়ে সেই শূন্যস্থান পূরণ করা কখনই সম্ভব হয় না। এখান থেকেই বিষয়টা আসলে দারুণ চমকপ্রদ হয়ে ওঠে। কারণ যখনই আমরা এই ইঁদুর দৌড়ের কথা বলি বা সফল হওয়ার জন্য অন্ধের মতো ছোটার কথা বলি, তখন একটা বিষয় খুব বড় হয়ে সামনে আসে। সেটা কি? আমরা আসলে কেন এত দৌড়াচ্ছি? এর একটা বড় কারণ কিন্তু আমাদের চারপাশ। আমাদের অবচেতন মন সারাক্ষণ অন্যের সাথে নিজের তুলনা করতে থাকে। ও হ্যাঁ, তুলনা করা, এটা তো মানুষের সহজাত স্বভাব হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে এই সমস্যাটি যেন এক ধরনের মহামারীর আকার ধারণ করেছে। সোশ্যাল মিডিয়ায় আমরা সবসময় মানুষের জীবনের সেরা মুহূর্তগুলো দেখি। শুধু পজিটিভ দিকগুলো। হ্যাঁ, কেউ হয়তো নতুন মার্সিডিজ কিনেছে, কেউ ইউরোপে ছুটি কাটাতে গেছে, কেউ হয়তো তার স্টার্টআপের জন্য $1 মিলিয়ন ফান্ডিং পেয়েছে। আর সেই চকচকে ছবিগুলো দেখে আমাদের মনে হতে থাকে, ইস, আমার জীবনটা কেন ওর মতো হলো না? মানে নিজের অবস্থান নিয়ে হতাশা তৈরি হয়। একদম। মনে হয় আমি নিশ্চয়ই জীবনে অনেক পিছিয়ে পড়েছি। এই তুলনা করার ফাঁদে পড়ে মানুষ নিজের ছোট ছোট অর্জনগুলোকে একেবারেই তুচ্ছ ভাবতে শুরু করে এবং দিন শেষে এক বিশাল হতাশায় ডুবে যায়।
সোশ্যাল মিডিয়ার এই বিষয়টা সত্যিই খুব ভয়ঙ্কর, কারণ সেখানে সবাই তাদের জীবনের হাইলাইট রিল বা সেরা অংশটুকু প্রদর্শন করে। হাইলাইট রিল, দারুণ শব্দটা। কেউ তো আর তার জীবনের ব্যর্থতা, হতাশা বা কান্নার ছবি সেখানে দেয় না। ফলে আমরা আমাদের জীবনের সাধারণ এবং বাস্তব অংশটুকুর সাথে অন্য একজন মানুষের এডিট করা এবং ফিল্টার করা সেরা মুহূর্তের তুলনা করতে শুরু করি, যা সম্পূর্ণ অযৌক্তিক। মানে বাস্তবের সাথে একটা ফেক বা ফিল্টার করা জিনিসের তুলনা। ঠিক তাই। এই সমস্যার একটি অত্যন্ত বাস্তবসম্মত এবং কার্যকর সমাধান আমাদের আজকের আলোচনায় উঠে আসে। অন্যের সাথে এই অসম প্রতিযোগিতার পরিবর্তে আমাদের উচিত নিজেদেরকে কেবল নিজেদের অতীত সত্তার বা পাস্ট সেলফের সাথে তুলনা করা। নিজের অতীত সত্তা, বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই। অন্য একজন মানুষের জীবনের প্রেক্ষাপট, তার সুযোগ সুবিধা এবং তার সংগ্রামের পথ সম্পূর্ণ আলাদা। তার যাত্রা শুরু হয়েছে এক জায়গা থেকে, আর অন্যজনের যাত্রা শুরু হয়েছে সম্পূর্ণ ভিন্ন এক জায়গা থেকে। তাই তার সাথে নিজের তুলনা করাটা আপেলের সাথে কমলার তুলনা করার মতোই ভিত্তিহীন। তাহলে এই তুলনা করার চক্র থেকে বেরিয়ে আসার উপায় কি? কিভাবে আমরা এই মানসিকতা থেকে নিজেদের বের করে আনতে পারি? এর সবচেয়ে ভালো উপায় হল নিজের ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দেওয়া। আচ্ছা। যদি আমরা প্রতিদিন সকালে উঠে ভাবি যে গত বছর আমি ঠিক যেমন ছিলাম, আজকে কি আমি তার চেয়ে একটু হলেও উন্নত হতে পেরেছি? আমি কি নতুন কোনো দক্ষতা অর্জন করেছি? আমি কি আগের চেয়ে একটু বেশি শান্ত এবং পরিণত হয়েছি? তার মানে ফোকাসটা সম্পূর্ণ নিজের দিকে ঘুরিয়ে আনা। হ্যাঁ, এই দৃষ্টিভঙ্গিটি জীবনের পুরো সমীকরণটাই বদলে দিতে পারে। পুরো মনোযোগটা যখন অন্যের জীবনের নিউজফিড থেকে সরে নিজের বাস্তব জীবনের বিকাশের দিকে যায়, তখন হতাশায় ডুবে যাওয়ার বদলে জীবনে একটা পজিটিভ পরিবর্তন আসতে শুরু করে। এটা খুব শক্তিশালী একটা পয়েন্ট। তখন আর অন্যের সাথে প্রতিযোগিতায় নামতে হয় না, প্রতিযোগিতা হয় কেবল নিজের সাথে। এই নিজের সাথে প্রতিযোগিতার বিষয়টা আমাকে একটা নতুন ভাবনার দিকে নিয়ে যাচ্ছে। সমাজ তো আসলে আমাদের সেভাবে ভাবতে দেয় না। কিভাবে? আমাদের সমাজ সাধারণত সাফল্যের একটা নির্দিষ্ট ছাঁচ বা মডেল তৈরি করে দেয়, যেন একটা রেডিমেড প্যাকেজ। হ্যাঁ, এই যে চেকলিস্টের কথা বলছিলাম আমরা। একদম। সমাজের চোখে সফল হতে হলে কাউকে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির বড় পদে থাকতে হবে, একটা বিশাল বড় বাড়ি থাকতে হবে, নামি দামি ব্র্যান্ডের গাড়ি থাকতে হবে, আর সমাজে একটা উচ্চ মর্যাদা থাকতে হবে। আমরা সবাই যেন একটা অদৃশ্য চেকবক্স মেলানোর প্রতিযোগিতায় দৌড়াচ্ছি। সমাজ যে ছাঁচটা তৈরি করে দিয়েছে, সবাই নিজেকে সেই ছাঁচে ফিট করার জন্য মরিয়া হয়ে আছে। কিন্তু সবার তো একই জিনিস ভালো নাও লাগতে পারে। সেটাই তো। কিন্তু আমরা যে বইটার কথা বলছি, সেখানে লেখক এই প্রচলিত ধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ করেছেন। আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটিকে যুক্ত করি, তখন দেখা যায় এই যে সমাজের চাপিয়ে দেওয়া সাফল্যের সংজ্ঞা, এটি অনেক মানুষের জন্যই দমবন্ধ করা একটা ব্যাপার। দমবন্ধ করা, হ্যাঁ, ঠিক বলেছেন। লেখক স্টিভেন বার্টলেট তার পাঠকদেরকে খুব জোরালোভাবে উৎসাহিত করেছেন এই প্রচলিত ধারণার বাইরে এসে নিজস্ব মূল্যবোধ, আবেগ এবং জীবনের উদ্দেশ্যের ওপর ভিত্তি করে নিজস্ব সাফল্যের সংজ্ঞা তৈরি করতে। মানে নিজের মতো করে সাফল্যকে সংজ্ঞায়িত করা। ঠিক, কারণ সমাজের দেওয়া ছাঁচ সবার জন্য প্রযোজ্য হতে পারে না। ধরা যাক কারো কাছে হয়তো সমাজের চোখে বড় কোনো কর্পোরেট পদে বসে লাখ লাখ টাকা বেতন পাওয়ার চেয়ে শহর থেকে দূরে গ্রামে গিয়ে একটি ছোট্ট খামার তৈরি করে প্রকৃতির কাছাকাছি শান্তিতে জীবন কাটানোই সবচেয়ে বড় সাফল্য। অসাধারণ একটা উদাহরণ। সেখানে হয়তো গ্ল্যামার নেই, কিন্তু সেখানে তার মনের শান্তি আছে। আবার কারো কাছে হয়তো নিজের পরিবারকে পর্যাপ্ত সময় দেওয়া, সন্তানের বেড়ে ওঠা দেখা এবং একটি সুস্থ সুন্দর জীবনযাপন করাই হল চূড়ান্ত সফলতা। আসলেই তাই। সাফল্যের কোনো সর্বজনীন বা ইউনিভার্সাল সংজ্ঞা নেই। এটি সম্পূর্ণভাবে ব্যক্তিভিত্তিক একটি বিষয়। নিজের প্যাশন আর পারপাস বা উদ্দেশ্যের সাথে মিলিয়ে যে সংজ্ঞাটি তৈরি হয়, কেবল সেটিই মানুষকে সত্যিকার অর্থে পরিপূর্ণতা দিতে পারে। এই যে জীবনের উদ্দেশ্যের কথা উঠল, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যখন আমরা আমাদের উদ্দেশ্য খুঁজে পাই, তখন আমাদের চারপাশের সম্পর্কগুলো বদলাতে শুরু করে। হ্যাঁ, দৃষ্টিভঙ্গি বদলে গেলে চারপাশের সম্পর্কগুলো নতুন অর্থ পায়। আমরা যখন স্টেটাস বা জনপ্রিয়তার পেছনে ছুটি, তখন আমরা অনেক মানুষের সাথে পরিচিত হই, ঠিকই, নেটওয়ার্কিং করি, পার্টিতে যাই, কিন্তু তাদের সাথে আমাদের কোনো আত্মার টান বা অর্থবহ সম্পর্ক গড়ে ওঠে না। শুধু চেনা জানা থাকে।
গভীরতা থাকে না। ঠিক। আমরা চারপাশের এমন সব মানুষদের দিয়ে নিজেদের ঘিরে রাখি যারা হয়তো আমাদের সাফল্যের সময় হাততালি দেয়, কিন্তু বিপদের সময় তাদের ছায়াও দেখা যায় না। ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস যাদের বলা হয় আর কি। একদম। এই মেকি জনপ্রিয়তার পেছনে না ছুটে আমাদের উচিত এমন মানুষদের সাথে সম্পর্ক গড়ে তোলা যারা আমাদের সত্যি সত্যি চেনে, যারা আমাদের অনুপ্রেরণা দেয় এবং সবচেয়ে কঠিন সময়ে কোনো স্বার্থ ছাড়াই আমাদের সমর্থন দেয়। এটা খুবই জরুরি একটা বিষয়। কারণ দিন শেষে একদল স্তাবকের চেয়ে একজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষী বা একজন ভালো বন্ধু জীবনের জন্য অনেক বেশি মূল্যবান। একদম সঠিক পয়েন্ট। সম্পর্কগুলোর পাশাপাশি কাজের উদ্দেশ্য বা পারপাস নিয়েও একটি চমৎকার বিষয় ভাবার আছে। সেটা কি? কেবল নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য কাজ করার চেয়ে এমন কোনো কাজ করা যা অন্যের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে, তা মানুষকে অনেক বেশি মানসিক প্রশান্তি দেয়। মানে কন্ট্রিবিউশন বা অবদান রাখার আনন্দ? হ্যাঁ, একজন মানুষ যখন বুঝতে পারে যে তার কাজের মাধ্যমে সমাজের কোনো উপকার হচ্ছে বা অন্তত একজনের জীবনেও কোনো ভালো পরিবর্তন আসছে, তখন সেই কাজ আর কেবল কাজ থাকে না, সেটি একটি মহৎ উদ্দেশ্যে বা কলিংয়ে পরিণত হয়। কলিং বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? ধরুন, কেউ হয়তো কর্পোরেট দুনিয়ায় অনেক বড় পদে আছেন এবং প্রচুর টাকা আয় করছেন, কিন্তু সেই কাজের পরিবেশটা ভীষণ টক্সিক এবং সেখানে তার কোনো মানসিক শান্তি নেই। এরকম তো অহরহ দেখা যায়। সেই যদি সেই চাকরি ছেড়ে দিয়ে হয়তো একটু কম বেতনে এমন কোনো জায়গায় কাজ শুরু করে যেখানে সে সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনা নিয়ে কাজ করছে বা সমাজের কোনো সরাসরি উপকারে আসছে, তবে তার ওই কম বেতনের জীবনটাই তাকে অনেক বেশি তৃপ্তি দেবে। কারণ সেখানে একটা অর্থ বা মিনিং আছে। ঠিক। কাজের মধ্যে যখন এই ধরনের অবদান বা কন্ট্রিবিউশন যুক্ত থাকে, তখন জীবনের প্রতি এক ধরনের গভীর পরিপূর্ণতার অনুভূতি তৈরি হয়। এটি এমন এক ধরনের তৃপ্তি যা পৃথিবীর কোনো সম্পদ, কোনো খ্যাতি বা কোনো স্ট্যাটাস দিয়ে কেনা যায় না। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? আমরা যদি পুরো আলোচনাটিকে একটু একত্রিত করি, তাহলে দেখতে পাই যে এতক্ষণ ধরে আমরা যা যা জানলাম তা যেন আমাদের প্রতিদিনের যান্ত্রিক জীবনের গালে একটা বিশাল চপেটাঘাত। চপেটাঘাতই বটে। আমরা যেভাবে ভাবতাম যে টাকা, খ্যাতি আর সোশ্যাল মিডিয়া লাইক কমেন্টই হলো সফলতার মূল মাপকাঠি, সেই পুরো চিন্তাটাই তো উল্টে গেল। আমরা বুঝতে পারলাম যে আমরা আসলে ভুল রেস ট্র্যাকে দৌড়াচ্ছিলাম। ঠিক তাই। আমরা এই বিশ্লেষণ থেকে খুব স্পষ্টভাবে একটি চূড়ান্ত বা ফাইনাল মেসেজ পাই। মেসেজটা কি? সত্যিকারের সাফল্য কখনোই কেবল অর্থ, খ্যাতি বা স্ট্যাটাস থেকে আসে না। এটি আসে আত্মসচেতনতা থেকে, অর্থাৎ নিজেকে নিজের মতো করে চেনা ও জানা থেকে। নিজের ভেতরটায় তাকানো। নিজের শক্তি, নিজের দুর্বলতা এবং নিজের সত্যিকারের চাওয়াগুলোকে বুঝতে পারা থেকে আসল সফলতা শুরু হয়। এটি আসে অর্থবহ ও গভীর সম্পর্কগুলো থেকে, প্রতিদিনের ছোট ছোট প্রাপ্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে এবং সব ধরনের কৃত্রিমতা বা লোক দেখানো আচরণ বর্জন করে নিজের আসল সত্তায় বাঁচার মাধ্যমে। মানে ফেক না হয়ে রিয়েল হওয়া। হ্যাঁ, ধনী হওয়া হয়তো মানুষের জীবনযাপন পদ্ধতি বা লাইফস্টাইল সাময়িকভাবে বদলাতে পারে, হয়তো মানুষ দামি পোশাক পরে বা দামি গাড়িতে চড়ে, কিন্তু মানসিকতার বা মাইন্ডসেটের পরিবর্তনই মানুষের জীবনকে সত্যিকার অর্থে ভেতর থেকে বদলে দেয়। লাইফস্টাইল ভার্সেস মাইন্ডসেট। লাইফস্টাইল পরিবর্তন করা সহজ, কিন্তু মাইন্ডসেট পরিবর্তন করাটা একটা দীর্ঘ এবং গভীর প্রক্রিয়া যা জীবনের আসল অর্থ খুঁজে পেতে সাহায্য করে। লাইফস্টাইলের চেয়ে মাইন্ডসেটের পরিবর্তন যে কতটা জরুরি, আজকের এই পুরো আলোচনাটি তার সবচেয়ে বড় প্রমাণ। আমি পুরোপুরি একমত। আমরা সত্যিই এমন কিছু বিষয় নিয়ে আজ গভীরে আলোচনা করলাম যা যে কারো চিন্তার জগৎকে নতুন করে সাজাতে সাহায্য করতে পারে। এই ইঁদুর দৌড় থেকে বেরিয়ে এসে নিজের দিকে তাকানোর একটা দারুণ সুযোগ তৈরি করে দেয় এই ভাবনাগুলো। অবশ্যই। এবং এই আলোচনা শেষ করার আগে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আচ্ছা। ধরুন, কোনো এক জাদুর কাঠির ছোঁয়ার আগামীকাল সকালেই কারো জীবনের যাবতীয় আর্থিক লক্ষ্য পূরণ হয়ে গেল। ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা চলে এলো যে নিজের বা পরিবারের ভরণপোষণের জন্য অর্থের চিন্তায় আর এক মুহূর্ত কাজ করার প্রয়োজন নেই। মানে পুরোপুরি ফাইন্যান্সিয়াল ফ্রিডম। হ্যাঁ, এমন একটি সম্পূর্ণ চিন্তামুক্ত অবস্থায় ঠিক কোন উদ্দেশ্যটি, কোন প্যাশনটি বা কোন কাজটি সেই মানুষটিকে প্রতিদিন সকালে ঘুম থেকে হাসি মুখে উঠতে এবং একটি অর্থবহ দিন পার করতে অনুপ্রাণিত করবে? টাকা ছাড়া জীবনের আসল চালিকা শক্তিটা কি হবে?
এটি সত্যিই এমন একটি প্রশ্ন যা নিয়ে প্রত্যেকের নিজের সাথে কিছুক্ষণ একা বসে চিন্তাভাবনা করা উচিত। টাকার পেছনের দৌড়টা যদি আজই শেষ হয়ে যায়, তবে কাল সকালের গন্তব্যটা কোথায় হবে? এই গভীর ভাবনার আমন্ত্রণ জানিয়েই আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণটি এখানেই শেষ করছি। নতুন করে ভাবুন নিজের জীবনের সংজ্ঞা নিয়ে, আর নিজের মতো করে জীবনের সঠিক অর্থ খুঁজে নিন।